আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব আর কি। অর্থাৎ বিসিএস, ব্যাংক অথবা বিভিন্ন সরকারি চাকরিতে আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরিতে যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ইংরেজি সাহিত্য এটা আমি আমার নিজের মতো করে গুছাইছি। আমি আমার নিজের ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটাই বিষয়টি আর কি। ইংরেজি সাহিত্যের যে বিষয়গুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় থাকবে, একদম বেসিক নলেজগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি যখন বিসিএসে প্রিপারেশন নিয়েছি তখন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে গুছিয়েছিলাম আর কি। আমি এই বিষয়গুলো এই কারণেই শেয়ার করতেছি যাতে আপনারা কেউ যদি উপকৃত হন তাহলে আমি নিজে আমার এই লেকচারটি দেওয়ার মাধ্যমে আমি এটার সার্থকতা ফুটে উঠবে। যারা বিসিএস, ব্যাংক অথবা বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন আর কি। আমি এই লেকচারের পাশাপাশি বিভিন্ন অতীত ইতিহাস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের কাছে। আমি আমার ভিউগুলো, আমি আমার নিজের লেখাপড়ার মাধ্যমে যে বিষয়গুলো আমার কাছে এসেছে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব আর কি এই লেকচারের মাধ্যমে। ঠিক আছে, আমি আজকে থেকে ধারাবাহিকভাবে ইংলিশ লিটারেচার এই বিষয়গুলো অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যেগুলো আসে আমি এগুলোকেও আপনাদেরকে আইডেন্টিফাই বা নোটিফাই করে দিব আর কি, যে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন, এগুলো বিভিন্ন সরকারি চাকরিতে আসবে। আর আমি এগুলোর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ইতিহাস নিয়ে আলোচনা করব। বিভিন্ন সাহিত্যিক যেমন শেক্সপিয়ারের, ক্রিস্টোফার মার্লো, বিভিন্ন ধরনের যারা ইংরেজি সাহিত্যিক রয়েছেন বিভিন্ন যুগে আর কি, বিভিন্ন যুগগুলো আমরা দেখাবো আর কি। ইংরেজি সাহিত্যের যুগ বিভাগকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তবে আজকের এই লেকচারে আমরা ইংরেজি সাহিত্যের যে একদম প্রাথমিক স্টেজ যেটা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আলোচনা করব আর কি। এটা ইংল্যান্ডের অতীত ইতিহাস নিয়ে একটু আলোচনা করব, যে তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল আসলে ইংল্যান্ডের, কিভাবে এই ইংরেজি ভাষা বা ইংরেজি শব্দটি এসেছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষায় থাকে, কোনগুলো আসে আমি ওইগুলোকে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব। ঠিক আছে, এই বিষয়গুলোর উপরে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, এবং আপনাদের আরও কিছু জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা আসুন আজকে যে প্রথমেই যেটা আলোচনায় আসব সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আলোচনা করি। এটি আলোচনা করার আগে আমরা ইংল্যান্ডের একটু অতীত ইতিহাসের দিকে আমরা একটু ফিরে যাব আর কি, যে আসলে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম যুগ আর কি, যেটা আমরা পরবর্তীতে এরপরের লেকচারগুলোতে আমরা ইংরেজি সাহিত্যের যুগ বিভাগকে আপনাদের আলাদা করে দিব। ঠিক আছে, যেহেতু অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা বিসিএসের সিলেবাসে কিন্তু নাই, হ্যাঁ, কিন্তু সবসময় আপনি যদি সিলেবাস দিকে লেখাপড়া করেন পড়ালেখার কিন্তু আপনার একটা সার্থকতা ফুটে ওঠেন এবং কি আপনার পড়তে ভালো লাগবে না। সবসময় একটা বিষয়, যখন একটা বিষয়কে জানার জন্য আপনি পড়বেন তখন এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় থাকবে আর কি। ঠিক আছে, এ কারণেই কিন্তু হচ্ছে আমি একটু বিস্তারিত পিছন দিক থেকে ইতিহাসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সাথে সাথে ওই ইতিহাসগুলো আলোচনার পিছনে আমরা বিভিন্ন লেখকের যে সাহিত্যগুলো রয়েছে এগুলো নিয়েও আলোচনা করব আর কি। এখানে সময় অনেক চরিত্র থাকে বিভিন্ন পরীক্ষায়, যেমন হামলেট চরিত্রের মধ্যে পর্ষিয়া কে ছিল, এটাও কিন্তু বিসিএস পরীক্ষায় থাকে আর কি, ভিতরে যে চরিত্রগুলো আর কি। অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট যুগের যে সমস্ত লেখক সাহিত্যিকরা রয়েছেন তারা যে সাহিত্য রচনা করেছেন ওই সাহিত্যগুলো তো আমরা আলোচনা করব এবং ওই সাহিত্যগুলোর ভেতরের অংশগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব আর কি। ঠিক আছে, এবং ধীরে ধীরে কিন্তু আমি হচ্ছে এই লেকচারগুলোকে আপলোড করার চেষ্টা করব। যেহেতু লেকচার একটি লেকচার যদি দিয়ে শেষ করতে যায় অনেক বড় লেকচার হয়ে যাবে আর কি। ছোট ছোট আকারের লেকচারগুলো দিব, আপনারা এগুলো দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন কী কী বিষয়গুলো থাকবে। এই বিষয়গুলো যদি আমি তো এগুলো এখানে বলে দিব, আপনারা এগুলো নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখলে আশা করি আপনারা এখান থেকে একটা বেসিক ধারণা পাবেন। এরপরে আপনাদের অবশ্যই বই পড়তে হবে, শুধু এই লেকচার দেখলে তো আর হবে না আর কি। আমি যখন এই বিসিএসে প্রিপারেশন নিয়েছি তখন যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো পরীক্ষায় দিলে আপনারা উপকৃত হবেন আমি ওই বিষয়গুলো এখানে সংযুক্ত করেছি। এরপর আর কী কী বিষয় পড়তে হবে আমি এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব আর কি। আচ্ছা যাই আর কি, চলুন আমরা আজকে ইংরেজি সাহিত্যের যে জেনারেল হিস্ট্রি এটা নিয়ে একটু আলোচনা করি। আজকের লেকচারটি আমরা এখানেই রাখবো আর কি, পরবর্তীতে আমরা ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর। আচ্ছা আসুন আমরা প্রথমে ইংরেজি সাহিত্যের যে জেনারেল যে হিস্ট্রিগুলো রয়েছে এগুলো নিয়ে একটু কথা বলি আর কি। আচ্ছা, ইংরেজি সাহিত্য আসলে এটা কোথা থেকে আসছে এটা যাওয়ার আগে আমরা হচ্ছে এই যে ইংরেজদের বা
ইংরেজির যে এদের যে পিছনের দিকে যে ইতিহাস, আসলে ইংল্যান্ডের ইতিহাস ওইখান থেকেই কিন্তু শুরু হয়েছে আর কি। ইংল্যান্ডেই কিন্তু এই ইংলিশ লিটারেচারের সূত্রপাত হয়। তাহলে আমরা ইংল্যান্ডের ইতিহাস বা ওইখানের মানুষ কী কী কাজ করতো এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ সাহিত্য কিন্তু মানুষের কৃষ্টি কালচার এগুলোর মাধ্যমে সাহিত্য ফুটে ওঠে। হ্যাঁ, তাই ইংরেজি আসলে মূলত এটি একটি জেলেদের ভাষা ছিল ওই সময়ে। মানে ইংল্যান্ডে যারা বসবাস করতো, আপনারা যদি পৃথিবীর মানচিত্রটি দেখেন, এই মানচিত্রের মধ্যে ইংল্যান্ড কিন্তু ইউরোপ মহাদেশ থেকে প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে, পুরো ইউরোপের থেকে একটু বাইরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে কিন্তু একটি দ্বীপ ইংল্যান্ড। এবং এই আমরা বর্তমানে যেটা গ্রেট ব্রিটেন বলি আর কি, গ্রেট ব্রিটেন 4টা রাজ্য আর কি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, মানে এরকম আরও ওয়েলস, হ্যাঁ, এরকম 4টা দ্বীপ নিয়েই কিন্তু হচ্ছে যে আমরা গ্রেট ব্রিটেন বলি আর কি, ইংল্যান্ড বলি আর কি, ওইটার মধ্যে ইংল্যান্ড হচ্ছে একটি আর কি। তাহলে মূলত ওই ইংল্যান্ডেই এই ইংরেজি ভাষার সূত্রপাত ঘটে আর কি, ওইখান থেকে ইংরেজি ভাষাটি আসে আর কি। তাহলে ওইখানকার মানুষরা ছিল সাধারণত জেলে, তারা সমুদ্রে মাছ মারত এবং এগুলাই ছিল তাদের জীবিকার প্রধান উৎস আর কি। আর ওই জেলেদেরকে, ওই জেলেরা কিন্তু একটি নামে পরিচিত ছিল, সেটার নাম হচ্ছে প্যাগন। প্যাগন নামে পরিচিত ছিল আর কি। অর্থাৎ ইংল্যান্ডের যে জেলেরা ছিল, এবং যেহেতু তাদের প্রধান জীবিকাই ছিল মাছ ধরা, সমুদ্রে মাছ ধরবে, এ কারণে এদেরকে বলা হচ্ছে জেলে, ঠিক আছে। এবং এদেরকে বলা হতো প্যাগন, অর্থাৎ ওই জেলেদের নাম ছিল প্যাগন নামে পরিচিত ছিল। এবং তাদের একটি ধর্ম ছিল আর কি। ওই প্যাগন যারা ছিল অর্থাৎ জেলেরা, তারা বিভিন্ন প্রকৃতির উপাসনা করত। প্রকৃতি মানে হচ্ছে বিভিন্ন সমুদ্র, নদী, সূর্য, অগ্নি, পাহাড়, পর্বত, জঙ্গল, পাখি, হ্যাঁ, এই সমস্ত প্রকৃতির পূজা করত তারা আর কি। এবং তাদের এই যে তারা প্রকৃতির পূজা করতো আর কি, এই বিষয়টাকে প্যাগানিজম বলা হয় আর কি। প্যাগানিজমের যে ধারণাটি রয়েছে এটি হচ্ছে মানে যে প্রকৃতির যে বিভিন্ন বিষয়ের পূজা করা, আমি যেগুলো নাম বলেছি, সমুদ্র, নদী, সূর্য, চন্দ্র, হ্যাঁ, জঙ্গল, পাহাড়, পর্বত, এগুলোর পূজা করতো আর কি। এবং এই যে তাদের যে পূজার যে ধরনটি ছিল এটিকে বলা হতো হচ্ছে প্যাগানিজম। এটি মনে রাখবেন আর কি, প্যাগানিজম। এবং যারা এটির পূজা করতো এদেরকে প্যাগন বলা হতো। এবং ইংল্যান্ডের জেলেরাই ছিল এই প্যাগন, অর্থাৎ ওরা প্রকৃতির পূজারই ছিল আর কি। প্যাগনরা এসব তাদের এই কাজকে তারা ধর্মে রূপান্তর করে পরবর্তীতে, যেটা নিয়ে ওই যে প্যাগনিজম নামক ধর্মের আবির্ভাব হয়। তার মানে ইংল্যান্ডের যারা আদি অধিবাসী ছিল এরা বিভিন্ন প্রাকৃতিক উপাসক ছিল, প্রাকৃতিক পূজা ছিল, এরা কিন্তু খ্রিস্টান ছিল না, ঠিক আছে। যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের আশেপাশের এই যে এই ধরনের পূজা বা তাদের যে ধর্মের কর্মকাণ্ড পরিচালিত হতো আর কি, এই পুরো অঞ্চল জুড়ে আর কি, এই জায়গাটাতে, ঠিক আছে। পরবর্তীতে রোমানরা মানে হচ্ছে রোম, ইতালির যে রোম ছিল আর কি, রোমানরা খ্রিস্টান ধর্ম প্রচার করে সেখানে। এরপরেই সেখানে কিন্তু ইংল্যান্ডে হচ্ছে ওই খ্রিস্টান ধর্ম প্রচার হয়। এটা সর্বপ্রথম প্রচার করে হচ্ছে রোমানরা। এখন আমরা যদি এই রোমানদের ইতিহাসে একটু ফিরে যাই, রোমান আসলে কারা? রোমানরা হচ্ছে, আমরা আজকে পৃথিবীর মধ্যে ইউরোপের যে আমরা ইতালি যে দেশটা দেখি আর কি, এর রাজধানী কিন্তু রোম। হ্যাঁ, এই রোম থেকে কিন্তু একসময় রোমান সভ্যতা আমরা যেটা বলি, এই রোম থেকেই কিন্তু পরিচালিত, এবং এরাই কিন্তু পৃথিবীতে শিক্ষা দীক্ষা এগুলাতে তারা প্রচণ্ড হয়েছিল। এবং রোমান সভ্যতার একটা ব্যাপক প্রভাব কিন্তু ওই প্রাচীন ইতিহাসে বিস্তার লাভ করেছিল, আপনারা জানেন আর কি। এবং এই রোমানরা ছিল কিন্তু খ্রিস্ট ধর্মাবলী আর কি। এখন তারা খ্রিস্টান ধর্ম কিভাবে আসলো, এটা হচ্ছে আসলে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হচ্ছে ওই জেরুজালেম বা বেথেলহাম, বায়তুল হাম, বা আমরা যেটাকে এখন বলি হচ্ছে ওই যে ফিলিস্তিন ইসরায়েল যে রাষ্ট্র আর কি, হ্যাঁ, ওইখান থেকে ওই যীশু খ্রিস্টকে যখন তাড়িয়ে দেয় আর কি ইহুদিরা, তখন যীশু খ্রিস্টের যারা অনুসারীরা ছিল এরা এই ভূমধ্য সাগর পার হয়ে কিন্তু এই ইতালি রোমে এসে আশ্রয় নেয়, এবং এখানেই কিন্তু তারা খ্রিস্টান ধর্মের চর্চাটা খুব নিরাপদভাবে করে। এবং এখানেই খ্রিস্টান ধর্মের যে এই চর্চার যে বিষয়টা, এটা কিন্তু এই রোম থেকেই ফুটে ওঠে। এবং এই রোমানরাই কিন্তু ছিল খ্রিস্টান, এবং সারা দুনিয়াতে যে বাইজেন্টাইন যে ধর্ম প্রচার করা যারা, এরা কিন্তু রোমানরাই ছিল, সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার করে আর কি। তাহলে ইংল্যান্ডের মানুষরা কিন্তু খ্রিস্ট ধর্মাবলী ছিল না, তারা কিন্তু প্যাগানিজমে বিশ্বাস করত, অর্থাৎ তারা প্যাগন ছিল, প্রকৃতির পূজা করত। পরবর্তীতে শেখ অগাস্টান নামক একজন রোমান রাজা ইংল্যান্ড আক্রমণ করে 410-এর দিকে, বহিঃশক্তির আক্রমণ থেকে আক্রমণ করে। তখন দেখা যায় শেখ অগাস্টান তিনি যে ইংল্যান্ডে যে আক্রমণ করে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন, তিনি কিন্তু হচ্ছে আবার তার নিজের স্বদেশে ফিরে আসে, তার নিজের জন্মভূমি রোমানে ফিরে এসে তারা হচ্ছে ওই তার দেশকে রক্ষা করার চলে আসে। তাহলে ওনারা যখন চলে আসে তখন কিন্তু ওই ইংল্যান্ড কিন্তু ফাঁকা হয়ে যায়, কিন্তু তারাই কিন্তু সর্বপ্রথম ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার করে আসে, শেখ অগাস্টান। ওরাই ওই সময় থেকেই ইংল্যান্ডে
ওই দুই তিনজন এরা এরকম এরা খ্রিস্টান ছিল আর কি। কিন্তু যখন শেখ অগাস্টাইন চলে আসে তখন এই রোমানরা ইংল্যান্ড ছেড়ে দেওয়ার পর জার্মানি থেকে 3টা জাতি এই ইংল্যান্ডের এখানে এসে বসবাস শুরু করে, এবং এই 3টা জাতির নাম ছিল একটা অ্যাঞ্জেলস, জুটস এবং স্যাক্সন নামক। এই 3টা জাতি এসে ওই ইংল্যান্ডকে আবার পুনর্দখল করে আর কি, মানে এরা দখলে নেয় আর কি। এরাও কিন্তু জাতিতে খ্রিস্টানই ছিল, এরা জার্মানি থেকে আসে পরবর্তীতে, এবং এরা ছিল ভয়ানক রকমের যোদ্ধা। এই 3 জাতি অ্যাঞ্জেল, জুটস এবং স্যাক্সন, এই 3টা জাতি ছিল ভয়ানক যোদ্ধা। ফলে খুব সহজে অল্প দিনের মধ্যেই তারা তিনজন এসে যেহেতু ইংল্যান্ডে এসে তারা ইংল্যান্ডকে দখল করে, তখন এরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়ায় পড়ে, মানে নিজেদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলে, এবং এই 3 জাতির মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। এবং এই যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধের মধ্যে জুটস নামক যে জাতিটি ছিল এটি বিলুপ্ত হয়ে যায়, মানে এরা আর টিকতে পারে নাই। শেষে টিকে যায় হচ্ছে অ্যাঞ্জেলস এবং স্যাক্সন, এই 2টা জাতি ইংল্যান্ডে টিকে যায়। পরবর্তীতে এই যে অ্যাঞ্জেলস এবং স্যাক্সন নামক যে 2টি জাতি টিকে যায়, এদের নাম অনুসারেই কিন্তু ইংল্যান্ডে পরবর্তীতে যে যুগের সূচনা হয় ওটাকে কিন্তু বলা হয়েছে অ্যাংলো স্যাক্সন যুগ। ঠিক আছে, এরা কিন্তু জার্মানি থেকে আসে। তাহলে আসলে বিষয়টা কি হয়, ইংল্যান্ডের যারা মূল মানুষ ছিল বা জনগণ ছিল, এরা কিন্তু প্যাগানিজমে বিশ্বাস করত, প্রাকৃতিক পূজা করত। পরবর্তীতে যখন শেখ অগাস্টাইন নামক একজন রোমান, সে ইংল্যান্ড আক্রমণ করার পর সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করে। পরবর্তী সে যখন তার নিজের দেশকে বাঁচানোর জন্য আবার আগে রোমান ইতালিতে ফিরে আসে, তখন কিন্তু ওই অ্যাংলো স্যাক্সন এবং জুটসরা জার্মান থেকে এই 3টা জাতি এসে ইংল্যান্ডে আধিপত্য বিস্তার করে, এবং 3 জনের মধ্যে যুদ্ধ হয়। এর মধ্যে জুটস নামক জাতি বিলুপ্ত ঘটে। এই জুটস জাতি বিলুপ্ত ঘটার পরে ওই যে অ্যাঞ্জেলস এবং স্যাক্সন, এই যে জাতি 2টা রয়ে যায়, এরা সন্ধির মাধ্যমে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা শুরু করে, এবং ওই যুগকেই বলা হতো অ্যাংলো স্যাক্সন যুগ। বর্তমানে ইংরেজি সাহিত্যের আমরা যে অ্যাংলো স্যাক্সন যুগ, আমরা আজকের যে লিটারেচারের যে মূল বিষয় অ্যাংলো স্যাক্সন যুগ, এটাই কিন্তু তার মূল বিষয়টা আর কি। হ্যাঁ, যে অ্যাংলো স্যাক্সন যুগ আসলে কোত্থেকে আসলো, ওই যে জার্মানি থেকে পরবর্তী যে 3টা জাতি আসে, ওর মধ্যে হচ্ছে এই যে অ্যাঞ্জেল, জুটস এবং স্যাক্সন, এই 3টা জাতি আসে। এই 3টা জাতি ইংল্যান্ডে বসবাস শুরু করে, এবং এদের মধ্যে যুদ্ধ হয়ে জুটস জাতি বিলুপ্ত হয়ে যায়, এবং অ্যাংলো এবং স্যাক্সন এই 2টা জাতি যুদ্ধে টিকে যায়, এবং এরা সন্ধির মাধ্যমে যে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা শুরু করে, এটার নামই হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। আসলে তারাই মূলত পরবর্তীতে ইংল্যান্ডকে দখল করে নেয়। হ্যাঁ, ওই অ্যাংলো যে মিন্স, এই অ্যাংলো শব্দের কথার অর্থ হচ্ছে ওই যে জাহাজ নোঙ্গর করার যে হুক, এটাকে বলা হতো হচ্ছে অ্যাংলো, এবং এদেরকে অ্যাংলো ম্যান বলা হতো। আর স্যাক্সন কথার অর্থ হচ্ছে যোদ্ধা, এরা যোদ্ধা ছিল আর কি। ঠিক আছে, নাবিক বা যোদ্ধা এটা বলা হতো আর কি। এবং ওই সময় অ্যাংলো স্যাক্সন যুগে 4টা উপভাষা ইংল্যান্ডে প্রচলিত ছিল, 4টা উপভাষায় তারা কথা বলতো আর কি। এবং এই অ্যাংলো স্যাক্সন যুগের মানুষেরা তাদের দেশকে অ্যাংলো ল্যান্ড নামে ডাকতো আর কি। ওই দেশটার নামই তখন তারা ডাকতো হচ্ছে অ্যাংলো ল্যান্ড। পরবর্তীতে যে আমরা যে আজকে ইংল্যান্ড বলি, ইংল্যান্ড নামটা কিন্তু ওই অ্যাংলো ল্যান্ড নাম থেকেই ইংল্যান্ড নাম পরবর্তীতে আসে আর কি, ইংল্যান্ড নামে সূত্রপাত হয়। ওই অ্যাংলোরাই কিন্তু এই ইংল্যান্ড বা অ্যাংলো ল্যান্ড নামে তারা ডাকতো আর কি। ওই অ্যাংলো স্যাক্সনের মধ্যে অ্যাংলোরা ছিল বেশি শক্তিশালী আর কি। ঠিক আছে, এবং এদের নাম অনুসারে পরবর্তীতে ইংল্যান্ড নামে সূত্রপাত হয় আর কি। তারাই মূলত ইংল্যান্ড নামে সূত্রপাত ঘটে আর কি। তো এটা হচ্ছে মূলত এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পিছনের যে ইতিহাস, এটা বললাম। এখন এই অ্যাংলো স্যাক্সন যুগে বিখ্যাত সাহিত্যিক কে ছিল আর কি, ওই সময়ে বিখ্যাত একজন সাহিত্যিক শাসক ছিল আর কি। ওই অ্যাংলো স্যাক্সন যুগের একজন বিখ্যাত মানে রাজা ছিল, যেটাকে বলা হতো কিং আলফ্রেড। অনেকে আপনারা নাম শুনেছেন, কিং আলফ্রেড দ্য গ্রেট নাম শুনছেন না? উনি অ্যাংলো স্যাক্সন যুগের রাজা ছিলেন আর কি। এবং তিনি একজন বিখ্যাত শাসক ছিলেন এবং বিখ্যাত বীর যোদ্ধা ছিলেন এই কারণে। এবং শুধু তাই না, এই কিং আলফ্রেড একজন সাহিত্যিকও ছিল আর কি। তাকে কিন্তু বলা হয় ইংরেজি সাহিত্যের ফাদার অফ ইংলিশ প্রোচ, অর্থাৎ ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয়। এটা কিন্তু অনেক বিসিএস পরীক্ষায় আসছে আর কি, যদি অ্যাংলো স্যাক্সন যুগের এইটা প্রশ্নটা। ঠিক আছে, যে ফাদার অফ ইংলিশ প্রোচ কাকে বলা হয়? কিং আলফ্রেডকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোচ। তাহলে তিনি কি কাজ করেছিলেন? কারণ তাকে ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম ল্যাটিন ভাষায় 5টি গ্রন্থকে, 5টি গ্রিক দার্শনিকদের গ্রন্থকে তিনি ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, এবং এই অনুবাদ গ্রন্থগুলো ল্যাটিন ভাষায় তিনি অবশ্য ল্যাটিন ভাষায় করেন। ঠিক আছে, পরবর্তীতে আবার ইংরেজি ভাষায় এটা করা হয়, মানে এটাকে অনুবাদ করা হয় আর কি। তো এই কারণে তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ প্রোচ, অর্থাৎ ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয়। হ্যাঁ,
তাহলে সেই সাহিত্যিকগুলো কি কি? প্রথমত হচ্ছে পেস্টোরাল কেয়ার, যেটা কিং আলফ্রেড কর্তৃক অনুদিত আর কি, পেস্টোরাল কেয়ার, মনে রাখবেন আর কি, পেস্টোরাল কেয়ার। এটা হচ্ছে গ্রেগরি ছিল এর মূল লেখক, গ্রিক দার্শনিক, এবং সেটাকে অনুবাদ করে তিনি লেখেন হচ্ছে পেস্টোরাল কেয়ার। এরপরে তিনি আরেকটি গ্রন্থ লেখেন, সেটা হচ্ছে ইক্লেসটিক্যাল হিস্টোরি অফ ইংল্যান্ড। ঠিক আছে, বেবস ছিল এর মূল লেখক, এবং সেখান থেকে ইক্লেসটিক্যাল হিস্টোরি অফ ইংল্যান্ড এটাকে অনুবাদ করে আলফ্রেড দ্য গ্রেট। এরপর হচ্ছে ডিকনসোলেশন ফিলোসফিক, বিখ্যাত লেখা তার এটি। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসে, ডিকনসোলেশন ফিলোসফিক। ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটি কিন্তু কিং আলফ্রেড এটা অনুবাদ করে। ঠিক আছে, বোথিস এর মূল লেখক ছিল আর কি, আর ডিকনসোলেশন ফিলোসফিক তিনি হচ্ছে এটা অনুবাদ করে লেখেন। এরপর হচ্ছে সেন্ট অগাস্টিনের একটি লেখা, এটাকে তিনি সলিলিকুয়ে নামক একটি গ্রন্থে অনুবাদ করে কিং আলফ্রেড এটার নামকরণ করা হচ্ছে সলিলিকুয়ে। ঠিক আছে, এরপরে অর্সিয়াসের আরেকটি বিখ্যাত লেখা, সেটি হচ্ছে হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, এটাকেও তিনি অনুবাদ করেন। ঠিক আছে, অর্থাৎ এই 5টি গদ্যকে তিনি অনুবাদ করেন। ঠিক আছে, একটা পেস্টোরাল কেয়ার, ইক্লেসটিক্যাল হিস্টোরি অফ ইংল্যান্ড, ডিকনসোলেশন ফিলোসফিক, সলিলিকুয়ে, একটা হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, এই 5টি অনুবাদ গ্রন্থ তিনি রচনা করেন। এ কারণে কিং আলফ্রেডকে বলা হতো হচ্ছে এই দ্য ফাদার অফ ইংলিশ প্রোচ, এই নামগুলো মনে রাখবেন আর কি। এবং তিনি একমাত্র রাজা ছিলেন যার নামের আগে দ্য গ্রেট ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্য গ্রেট আলফ্রেড, হ্যাঁ, আলফ্রেড দ্য গ্রেট আমরা নাম শুনছি। ঠিক আছে না, অনেকের নাম শুনেছেন এটার। তিনি তার রাজত্বকালে পুরো ইংল্যান্ডের শান্তি স্থাপন করেছিলেন, এ কারণেই ইংল্যান্ডের মানুষ তাকে দ্য গ্রেট বলে আজও সম্মান করে। এবং তিনি অ্যাংলো স্যাক্সন যুগের রাজা ছিলেন আর কি। এবং তিনি ইংল্যান্ডের জনগণকে শিক্ষিত করার জন্য অনেক পরিশ্রম করেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি স্থাপন করেন। ঠিক আছে, এবং তিনি হচ্ছে দ্য ট্রিটি অফ ওয়েডমোর নামক একটি শান্তি চুক্তি করেন। কাদের সাথে? ওই যে বলকান রাষ্ট্রের এর মধ্যে যুদ্ধ ছিল, ইংল্যান্ডের সাথে এদের প্রচুর যুদ্ধ হয় আর কি। তিনি হচ্ছে দ্য ট্রিট অফ ওয়েডমোর নামক শান্তি চুক্তি কে করেন, এটা অনেক সময় প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি। এটা হচ্ছে এলিসের মহারাজ গাথরুমের সাথে তিনি এই শান্তি চুক্তি করেন। ঠিক আছে, এটা আছে দ্য ট্রিটি অফ ওয়েডমোর। তার সমসাময়িক আরও 2জন লেখক ছিলেন। ঠিক আছে, আরও 2জন লেখক ছিলেন, আলফ্রিক এবং হচ্ছে ওয়েলফেস্টন, এই 2জন লেখক ছিলেন আর কি। এখন অনেক সময় পরীক্ষায় আসে যে আদিম বা প্রাচীন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ইংরেজি সাহিত্যে কবি কে ছিলেন? উলফস্টেন বা ওয়েলফেস্টন, যেটাই বলেন আর কি, আলফ্রিক, এই 2জন যারা ইংরেজি সাহিত্যে পড়ে ওরা আরও অনেক ভালো বলতে পারবে এই বিষয়গুলো। ঠিক আছে, এরা তার সমসাময়িক লেখক ছিলেন আর কি, কিং আলফ্রেড দ্য গ্রেটের। এবং ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আলফ্রেড দ্য গ্রেট ছাড়াও আরও অনেক কবি সাহিত্যিক ছিলেন। ঠিক আছে, এবং এই যুগে ক্রিশ্চিয়ানারি প্রভাব অনেক বিস্তার লাভ করলেও প্যাগানিজম লিটারেরি স্পিরিটকে আরও ডমিনেট করতো আর কি। অর্থাৎ প্যাগানিজমের, যদিও খ্রিস্টান ধর্ম ওই রোমানরা প্রথম প্রচার করে যায় আর কি ইংল্যান্ডে, এ কারণে খ্রিস্টান ধর্মীয় বিষয়গুলো ওই সময়ে এদের মধ্যে একটা, ওই কবি সাহিত্যিকদের মধ্যে একটা প্রভাব ছিল। কিন্তু তারপরেও প্যাগানিজম যেহেতু এদের আদি ধর্ম ছিল ইংল্যান্ডের মানুষদের, ওই জেলেদের, এই কারণে প্যাগানিজমের বিভিন্ন বিষয়গুলো ওই সময়ের লেখায় ফুটে ওঠে আর কি। ঠিক আছে, এছাড়াও ওই অ্যাংলো স্যাক্সন যুগের অনেক সাহিত্যকর্ম পাওয়া যায়, এদের সাহিত্যকর্মের অনেক লেখককেই খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। ঠিক আছে, মানে ওদের নাম খুঁজে, মানে বেনামিভাবে এই সাহিত্যগুলো এখনও ইংল্যান্ডে রয়েছে আর কি। আমরা এগুলোর মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, তো ওই অ্যাংলো স্যাক্সন যুগের আমরা যদি প্রাচীন কয়েকজন কবির নাম বলি বিখ্যাত, কিং আলফ্রেড দ্য গ্রেট, উনি তো একজন। এরপরে ছিল ক্যাডম্যান, ধারণা করা হয় তিনি ইংরেজি সাহিত্যের প্রথম কবি, ক্যাডম্যান। ঠিক আছে, ক্যাডম্যান ছিল ইংরেজি সাহিত্যের প্রথম কবি, এবং তাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হতো। ক্যাডম্যানকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হতো, এবং তার আরেকটি উপাধি হচ্ছে দ্য পোয়েট অফ ব্লেসড বাই গড, বা তাকে ফাদার অফ ইংলিশ স্কিয়ার্ড সংসও বলা হতো আর। এবং তার বিখ্যাত 2টি কাব্য হচ্ছে প্যারাফ্রেস এবং জুডিথ। প্যারাফ্রেস এবং জুডিথ হচ্ছে তার বিখ্যাত 2টি গ্রন্থ। এবং তার আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ওই যে অ্যাঙ্গোলোদের জীবন নিয়ে আর কি, ধর্মীয় জীবন, তাদের প্যাগানিজম নিয়ে লেখা দ্য হিস্টোরিয়া ইক্লাস্টিকা টিস অ্যাংলোরম। ঠিক আছে, এটা তার একটা বিখ্যাত লেখা, অর্থাৎ ওই যে প্যাগানিজমের উপরে একটা বিখ্যাত লেখা ক্যাডম্যান লেখছিলেন আর কি, যেহেতু তিনি অ্যাংলো স্যাক্সন যুগের একজন লেখক ছিলেন। দ্য হিস্টোরিয়া ইক্লাস্টিকা জেন্টিস অ্যাঙ্গোলারম তিনি দেখতে পাচ্ছেন। এবং তার বিখ্যাত
যে প্যারাফ্রেজ হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজে লেখা, এটি দুইটি খণ্ডে বিভক্ত প্যারাফ্রেজ। তার প্রথমটা হচ্ছে জেনেসিস দশা এবং পরেরটা হচ্ছে এক্সোডিস, মানে প্রথমটা হচ্ছে জেনেসিস মানে সৃষ্টির উত্থান এবং এক্সোডাস হচ্ছে স্বর্গ থেকে প্রস্থান, যেটা যা জন মিল্টনের প্যারাডাইস লস্টের সাথে পরিচিত। এই কারণে কিন্তু তাকে ওই অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়, ক্যাডম্যানকে। ঠিক আছে, নাম মনে রাখবেন আর কি। ক্যাডম্যান হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম কবি আর কি, ইংরেজি সাহিত্যের। তার বিখ্যাত লেখা প্যারাফ্রেস এবং জুডিথ, এটা বিখ্যাত লেখা। এবং প্যাগানিজমের উপরে তার বিখ্যাত লেখা হচ্ছে হিস্টোরিয়া ইক্লাস্টিকা জেন্টিস অ্যাংলোরাম। মনে থাকবে না, এটা মনে রাখবেন আর কি। আচ্ছা, এছাড়াও ওই সময়ে অর্থাৎ ওই অ্যাংলো স্যাক্সন যুগের আরেকজন বিখ্যাত লেখক হচ্ছে ভেনারেবল বেড। ভেনারেবল বেডকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং, অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রথম ইতিহাসবিদ হিসেবেও তিনি পরিচিত আর কি, ভেনারেবল বেড। তার ফার্স্ট লেখা হচ্ছে দ্য ফার্স্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটাই তার প্রথম লেখা এবং বিখ্যাত লেখা। এবং ইংল্যান্ডের অতীত ইতিহাস নিয়ে, তাদের ধর্মীয় জীবন ব্যবস্থার ইতিহাস নিয়ে লেখা তার বিখ্যাত দ্য ইক্লাস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপুল, বিখ্যাত লেখা তার ভেনারেবল বেড। দ্য ইক্লাস্টিক্যাল হিস্টোরি অফ দ্য ইংলিশ পিপুল তার বিখ্যাত লেখা। ঠিক আছে, এবং যেহেতু ভেনারেবল বেড তাকে মানে ইংলিশের এবং তার ভেনারেবল বেডকে কিন্তু ওই যে ধর্মীয় জীবন ব্যবস্থা বা খ্রিস্টিয়ানারি জীবন ব্যবস্থা কিন্তু খুব প্রভাবিত করে। এ কারণে তাকে একটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে ডক্টর অফ চার্চ। ঠিক আছে, এটা মনে রাখবেন আর কি। আরেকজন বিখ্যাত লেখক রয়েছে সাইনি উলফ। সাইনি উলফের নাম তার মৃত্যুর 1000 বছর পরে মানুষ জানতে পারে, এবং তাকে বলা হতো অথর অফ ক্রিস্ট, অর্থাৎ তিনি খ্রিস্টান ধর্মের উপর অনেক গ্রন্থ রচনা করেন। জুলিয়ানা হচ্ছে তার বিখ্যাত লেখা, মনে রাখবেন জুলিয়ানা। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসে। জুলিয়ানা কে লিখেছিল? যদিও অ্যাংলো সেকশন পিরিয়ড কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই, কিন্তু আমি যে প্রশ্নগুলোর কথা বলেছি এগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো থাকে আর কি। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলো দেখবেন। জায়গা আর কি, লেকচারটি আজকে প্রথম লেকচার। আমি আজকে ইংরেজি সাহিত্যে অ্যাংলো সেকশন যুগ নিয়ে আলোচনা করেছি। এই যুগের আরও বেশ কিছু গ্রন্থ রয়েছে, বিওয়ালফ। আমরা নেক্সট লেকচারে এই বিওয়ালফ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। লেকচারটি অনেক বড় হয়ে গেছে আর কি। আমরা ইংরেজি সাহিত্যে যে সমস্ত লেখকদের নাম বলেছি আপনারা এই বিষয়গুলো দেখবেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে আমরা এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করব আর কি। ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগের বিভিন্ন লেখকদের যে গ্রন্থগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী লেকচার আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।